ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের সিজিএল 2026-এর ফর্ম ফিল আপ কিন্তু 22শে জুন শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের অপেক্ষা হচ্ছে প্রিলিমিনারি এবং তারপর মেন্স, তো 3 মাসের কাছাকাছি পরে হবে। তো আমরা দেখেছি যে প্রত্যেকটা সেকশনে এখন তো 15 মিনিট করে চলে এসেছে, 15 মিনিটস সেকশনাল টাইমিং। সেই হিসাবে আমরা কিন্তু এভরি উইকেন্ডে অলিভ বোর্ডের আমরা একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করি, যেখানটায় 15 মিনিট করে সম্পূর্ণ গোটাটাই আমরা তোমার অ্যাটেম্প্ট করি। কিন্তু এই ক্লাসটিতে আমরা করব বিভিন্ন শিফট ওয়াইজ ম্যাথমেটিক্স গুলো, এবং 15 মিনিটের কোনো সময়সীমা আমরা কিন্তু ধরে করব না, বরং কিভাবে করতে হবে বা কোন অঙ্কটা আমরা ছেড়ে পরে ট্রাই করব, এই সমস্তগুলো আমরা দেখব। এখানটায় 15 মিনিটসের বাধ্যবাধকতায় রাখছি না, তার কারণ হচ্ছে অনেক সময় 15 মিনিটে যদি আমরা করতে যাই তাহলে তো সঠিকভাবে করা যায় না, তখন বোঝা যায় না যে কি করে আমরা অ্যাপ্রোচ নিতে পারি। তো এই সিরিজটাই আমরা প্রত্যেকটা শিফট ওয়াইজ ম্যাথমেটিক্স দেখব, যেটা সিজিএল 2025-এ হয়েছে। স্বাভাবিকভাবে সিজিএল 2025-এ হয়েছে মানে 2026-এর জন্য এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। তো আমরা এই শিফটটা করছি, যেটা 16ই সেপ্টেম্বর 2025-এর শিফট 2 হয়েছিল। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে P/Q 4:1 হলে এটার মান কত? এই সমস্ত প্রশ্নে আমরা কিন্তু পি এর মান 4k বা কিউ এর মান কে, যে এখানে কে একটা কনস্ট্যান্ট, এরকম ধরবো না। আমাদের পরীক্ষার হলে কিভাবে অ্যাপ্রোচ হবে, যে ডাইরেক্ট পি এর জায়গায় তুমি 4 বসিয়ে দাও আর কিউ এর জায়গায় 1 বসিয়ে দাও। কারণ তুমি কে যদি বসাও পরে কিন্তু যেহেতু রেশিও দিয়েছে, রেশিও মানে তো কাটাকুটি হয়ে কেটেই যাবে, সেই জন্য দরকার নেই আমাদের। তো এখানে যদি ডাইরেক্ট মান বসানো হয়, 5p মানে কত? 5 × 4 + 3q মানে 3 × 1 বাই 5 × 4 - 3 × 1। তাহলে উপরে দেখো আসছে 23 আর নিচে আসছে কত? 17। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 23 × 17। 17 × 23 কিন্তু নয়, আমাদের দেখে বুঝতে হবে। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, মেন হচ্ছে কি, আমরা এই যে যেটা তোমার এই তোমার এই যে শিফটটা আমরা অ্যাটেম্প্ট করছি, সেটা কিন্তু আমরা দেখবো যে কোনটা স্কিপ করব এবং কোনটা ফার্স্ট টাইমেই অ্যাটেম্প্ট করব, সেইগুলো দেখতে দেখতে যাব। যেমন ওটা দেখো, প্রথমেরটা খুবই সোজা ছিল, পরেরটা দেখছি খুব সোজা, জাস্ট ভ্যালু বের করতে দিয়েছে। এখানটায় তোমাদের মনে হতে পারে যে অন্য কোনো ফর্মুলা লাগাবো না কিনা, কোনো দরকার নেই। জাস্ট √18 ভাবো কত? √18 এর মান কত? 3√2, 3 × 3 = 9, 9 দিয়ে 18। তাহলে 3√2 + √2 মানে 4√2, তার মানে এটা হচ্ছে 4√2 এর হোল স্কোয়ার মাইনাস √8 মানে কত? 2√2। তাহলে √8 মানে হচ্ছে দেখো 2√2, আর এদিকে আবার √2 আছে, তার মানে 3√2, তার মানে এটা হচ্ছে 3√2 এর হোল স্কোয়ার। তাহলে কত আসছে দেখো, 4 × 4 = 16, 16 × 2 = 32 মাইনাস 3 × 3 = 9, 9 × 2 = 18। তাহলে অ্যান্সার কত আসছে? 14। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। এইগুলো একদম মিনিটের মধ্যে অঙ্ক হয়ে যাবে। পরেরটাও দেখো খুবই সোজা। এখানটা যদি আমি দেখি যে এখানটায় কত আসছে? 12 আমাদের এলসিএম আসছে। 12 এলসিএম মানে এদিকে 10 আর এদিকে হচ্ছে 3 মানে 9 বাই কত? 12। আর ভাগ করতে বলছে কত দিয়ে? এখানটায় ধরো দেখো 24 আসছে, তাহলে 21 - 8, 21 - 8 মানে কত? 13। তাহলে এদিকে হলো 19/12, আর এদিকে ভাগ মানে উল্টে যাবে 24 বাই এখানটায় 13, তাহলে কত আসছে? 2। তাহলে কত আসছে দেখো? 38/13। তাহলে অপশন এই অ্যান্সার হয়ে যাচ্ছে। এইগুলো একদম সেকেন্ডের মধ্যে আমরা করে নেব। পরের প্রশ্নটা দেখছি, পার্টনারশিপের অঙ্ক দিয়েছে। আমরা একবার চোখ বুলিয়ে নেব। আমরা দেখছি যে খুব একটা কঠিন কিছু নেই, যে কোথাও কোনো কাউকে 10% দিয়েছে কোনো চ্যারিটিতে, এরকম কিছু নেই, বা ওয়ার্কিং পার্টনার, অ্যাক্টিভ পার্টনার এরকম, বা স্লিপিং পার্টনার এরকম টাইপের কিন্তু কোনো প্রশ্ন নেই, মানে কোনো কথা নেই। এখানটায় স্বাভাবিকভাবেই আমাদের অঙ্ক দিয়েছে। তো এই অঙ্কগুলো আমরা করতেই পারি। ধরো এ বি সি কত করে? 24,000, একদিকে 36,000, একদিকে 40,000। আমরা জানি যে এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা থাকে, যে প্রফিট রেশিও যদি বের করতে বলে, তাহলে সেই প্রফিট রেশিওর ফর্মুলা হয় হচ্ছে তোমার যতটা ইনভেস্টমেন্ট করো সেই ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তার রেশিও, মানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম করে আমরা তোমার রেশিও বের করি। তাহলে এখানে এ বি সি এর কথা বলছে, একটা এ, একটা বি আর একটা সি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি 24,000 লিখবো? দেখো প্রত্যেকটাই বুঝতে পারছো যে 3টে করে শূন্য আছে, তো 3টে করে শূন্য আমরা ধরবোই না, কারণ অ্যাকচুয়ালি তো কাটাকুটি হয়ে যাবে। তা বেকার ওটাকে লিখে কেন সময় নষ্ট করতে যাব? ঠিক আছে, তার মানে লিখে নিলাম। ধরো 24, এখানটা কত? 36, আর এখানটা 40, এগুলো ইনভেস্টমেন্ট করলাম। টাইমটা কত আছে দেখো, এ হচ্ছে 12 মাস বসিয়েছে, তার মানে 12 করলাম। বি কত করেছে? 8 মাস, তাহলে ইন্টু 8 করলাম। আর সি করেছে কত? 6 মাস, তাহলে ইন্টু 6 করলাম। এবার দেখো 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো এটাকে যদি করি তাহলে 8 5, এটাই করলে 8 3। দেখো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে 6 দিয়ে কাটাকাটি দেখো 6 2, 6 6 আর 6 কেটে গেল। আর যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে কত আসলো? 6:6:5 আমাদের রেশিও এলো। এবার এখানে বলেছে টোটাল প্রফিট হচ্ছে এত, তাহলে এটাই তো প্রফিটের রেশিও এলো। তাহলে 12
5 প্লাস 17, তাহলে 17 মান বলে দিয়েছে আমাদের 50,000 টাকা। আমাকে কার মান বের করতে দিয়েছে? বি এর মান, মানে 6 এর মান বের করতে দিয়েছে। তো তুমি বের করো, 50,000কে তুমি যদি 17 দিয়ে ভাগ করো, তারপর 6 করতে হবে। মানে এখানটা কত আসবে? 17 দুগুণে 34, তারপর 160, মানে 9, 29 দিয়ে ইন্টু 6, 29 সামথিং হবে, আর দুটো ঘর, তারপর ইন্টু 6 হবে। এবার দেখো অপশন যদি দেখা যায় যে 29 আর 6 গুণ করলে কত হয়, 29 আর 6 গুণ করলে দেখো 9 6 54, 4 হাত থাকলো 5, 174, তাহলে 174 এর মানে 17-র কাছাকাছি একটা হবে, 17,000-এর কাছাকাছি। দেখো একটা অপশনে কিন্তু 17,000-এর কাছাকাছি নেই, একমাত্র একটাই অপশন আছে 17,500 বা 17,400-র কাছাকাছি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এটাই হবে। তার মানে স্বাভাবিকভাবেই দেখো এই ভাগটা আমরা কিন্তু গোটাগুটি যদি নাও করি, কমপ্লিট নাও করি, তাহলেও কিন্তু ধরা পড়ে যাচ্ছে যেটা আমাদের কত হতে চলেছে। তো আমরা সবসময় মানে কোন একটা অঙ্কের শেষের দিকে গিয়ে আমরা কিন্তু একবার দেখব যে অপশনগুলো কি দিয়েছে। একদম সম্পূর্ণ ভাগ করছি এতদূর পর্যন্ত কিন্তু আমরা যাব না, ঠিক আছে? আমরা একটু ভাগ করি, তাহলে অপশন করতে সুবিধা হবে। আচ্ছা, এখানটা কি বলেছে? থেকে এটা সোজা, যে অ্যাভারেজ এজ অফ এ কমিটি অফ 9 মেম্বার্স ইনক্রিজ বাই 3 ইয়ার্স হোয়েন 2 ম্যান এজড এত অ্যান্ড এত আর রিপ্লেসড বাই 2 ওমেন। মানে এই দুটোকে রিপ্লেস করে দিয়েছে, মানে এই দুটো কি হয়ে গেছে? এইগুলো হচ্ছে সাবস্ট্রাক্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে সাবস্ট্রাক্টেড হয়ে গেছে, আর এই দুটো ওমেন হচ্ছে আবার অ্যাডেড হয়েছে। এটাই তো কনসেপ্ট। তাহলে আমাদের দেখো দুজন এসছে দুজন গিয়েছে, মানে লোক সংখ্যা তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে 9টা মেম্বার ছিল, 9ই ছিল। তাহলে প্রথমে ধরো অ্যাভারেজ ভাবলাম এ ছিল, পরে সেটা এ প্লাস 3 হয়েছে, এবং সংখ্যাটা তো 9 ছিল, পরেও 9ই আছে। কিন্তু এই জিনিসটা কি করে হয়েছে? না, তো এখানটায় 42 আর 44 বাদ গিয়েছে, কারণ তারা রিপ্লেস হয়েছে, তার মানে -42 -44, আর সেই জায়গায় দুজন অ্যাড হয়েছে, তার মানে W1 প্লাস W2, দুটো ওম্যান করলাম। ভালোভাবে দেখে বুঝতে পারছি, দেখো 9 আর 9 কেটে গেল, তার মানে এখানটা শুধুমাত্র 27 পড়ে থাকলো। এবার যদি আমরা W1 W2 টাকে ওইদিকে মানে এইদিকে রেখে দিই, তাহলে দেখো 27, আর এই দিক থেকে কি এই দুটোই ওইদিকে চলে যাবে যোগ হয়ে, তার মানে এখানটা আসছে দেখো 86। তাহলে এখানে কত আসছে? 7 6 13, 8 3 10 11, তাহলে 113 এলো। প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দিস টু ওমেন, তার মানে জাস্ট বাই 2 করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 5 10, 5 দুগুণ 6 দুগুণ 12, তাহলে 56.5। তাহলে অপশন কি হয়ে গেল? অপশন সি হয়ে গেল। আমাদের একদম সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই কোশ্চেনটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? যেহেতু দেখো একটু অন্য টাইপের কোশ্চেন না, যদিও এমন বড় কিছু নয়, যদি পড়ে মনে হয় যে হঠাৎ করে কঠিন লাগছে, তো স্কিপ করে পরে দেখতে পারো, অ্যাকচুয়ালি কিন্তু কিছু বলেনি। অলতো দেখো 20% অ্যান্সার করেছিল, যে 6 কনসিকিউটিভ ইন্টিজার্স এবং 5টা কনসিকিউটিভ ইন্টিজারের দুটো ধরো লিস্ট আছে, এখানটায় 6টা ইন্টিজার্স রয়েছে, আর এখানে 5টা ইন্টিজার্স রয়েছে পরপর, ওকে? দ্য অ্যাভারেজ অফ 6 ইন্টিজার্স ইজ 2 লেস দ্যান দ্য অ্যাভারেজ অফ 5 ইন্টিজার্স। তো একটা অ্যাভারেজের মধ্যে একটা সম্পর্ক বলেছে, তো আমি যদি ধরে নিই যে এর অ্যাভারেজ ধরো এ ধরে নিলাম, ঠিক আছে? তো বলছে অ্যাভারেজ অফ 6 ইন্টিজার্স ইজ 2 লেস দ্যান দ্য অ্যাভারেজ অফ 5 ইন্টিজার্স। তাহলে 6 এর হচ্ছে 2 কম, তাহলে এর কত আসবে? এর 2 বেশি হবে, তার মানে a প্লাস 2 হতে পারে। আবার উল্টোভাবেও তুমি ধরে নিতে পারো, ধরলে যে 5 জনের এ, তাহলে 6 জনের কত ধরবে? a মাইনাস 2 ধরবে, যা খুশি ধরতে পারো, a প্লাস 2 বা এইদিকে a মাইনাস 2। তো এটা ধরলাম আমরা। এবার বলছে সাম অফ দ্য 5 ইন্টিজার্স, তাহলে এটা যদি সাম করি তাহলে কত? 5 ইন্টু এটা করবো, তবে না সাম আসবে, কারণ অ্যাভারেজের সঙ্গে টোটাল নাম্বার গুণ করলেই সাম আসবে। ইজ 4 মোর দ্যান দ্য সাম অফ দ্য 6 ইন্টিজার। তাহলে মাইনাস যখন 6 ইন্টিজার্স এর আমরা সাম বের করছি, সেখানে সেটা 4 বেশি। এটুকুই অঙ্ক, এইটুকু আমরা যদি বের করে দিতে পারি, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো এখানটায় 5 এ মাইনাস 6 এ করলে কত আসছে? মাইনাস এ প্লাস 10 ইজিক্যাল টু 4। তাহলে এর মান কত এলো? এর মান চলে এলো 6। আমার প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 6 ইন্টিজার্স, তো আমরা 6 ইন্টিজার্স এর অ্যাভারেজ তো এই ধরেছি, তাহলে অ্যান্সার কত আসবে? এ ইকুয়াল টু 6। যেভাবে বলেছে ঠিক সেইভাবে আমরা সাজালাম, এবং খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল। এটা খুব ইজি কোশ্চেন। 75%, তার মানে 75-এর পার্সেন্টেজ, মানে 75/100, তার মানে কত? 3/4। তাহলে এটা কিন্তু আমরা পরীক্ষায় লিখবো না যে 75/100 দিয়ে 3/4, ডাইরেক্ট মুখে মুখে 3/4 অফ এ নাম্বার, মানে ধরো এক্স ইজ 15 মোর দ্যান 2/3 অফ দ্যাট নাম্বার, মানে 2/3 অফ দ্যাট নাম্বার, এটা 15 বেশি, এটাই তো বলেছে। ব্যাস হয়ে গেল অঙ্ক আমাদের। তাহলে যদি আমাদের দেখো কাটাকুটিতে যাচ্ছে না, এখানটায় 12 নিয়ে এলাম, তাহলে 12 নিলে কত? 3, মানে 9x আসলো, আর এখানটায় কত আসবে? 4, মানে 8x ইজিক্যাল টু 15। তাহলে x এর মান কত আসছে? x এর মান দেখো 15 ইন্টু 12 আসছে, আমরা সবাই জানি 15 ইন্টু 12 গুণ করলে কত হয়? 180। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। পরের প্রশ্ন, এই প্রশ্নটা যখনই দেখবো আমরা ক্যাশ ডাউন পেমেন্ট অ্যান্ড ইনস্টলমেন্ট, তখন আমরা কি করব? এই প্রশ্নটা কিন্তু আমরা স্কিপ করব, কখনোই প্রথমে অ্যাটেম্প করব না। যখনই দেখবো কোনো কম্পাউন্ডেড ইন্টারেস্টে বলে বা সিম্পল ইন্টারেস্টে যাই বলুন না কেন, সিআই বা এসআই যাই বলুক না কেন, এবং ইনস্টলমেন্টের প্রশ্ন দিয়েছে, আমরা কিন্তু কোশ্চেনটাকে স্কিপ করব, পরে করব। কারণ এই প্রশ্ন যদি একবার হাত দাও এবং যদি একবার আটকিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সময় খুবই কম, মাত্র
15 মিনিট টাইম। তাহলে স্বাভাবিকভাবে একটা বড় বা কঠিন প্রশ্ন করতে গিয়ে তো সময় নষ্ট করে লাভ নেই। সেই জন্য আমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোকে স্কিপ করব। তো ঠিক সেরকম ভাবে আমরা এই প্রশ্নটাকে স্কিপ করলাম, আমরা পরে করবো একদম শেষে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে এরকম টাইপের যে একটা মোবাইল রিটেলার সেলস এ ফোন পি টাকায় আর্নস প্রফিট 20%, ফেস্টিভ অফার চলছে, এত টাকা রয়েছে, হি প্রোভাইডস ডিসকাউন্ট। মানে দেখো, দেখতে একটু বড়, কিন্তু প্রফিট পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজ নিয়েই কথা বলেছে, তার থেকে বেশি কিছু তো বলেনি। তো এই প্রশ্নটা কিন্তু আমরা ফার্স্ট অ্যাটেম্পটে তোমার করতে পারি। দেখে কি বলছে, যে একটা সেলস এ ফোন ফর পি টাকা, মানে সেলিং প্রাইস বলেছে পি টাকা, আর্নস এ প্রফিট অফ 20%। তাহলে প্রফিট যদি 20% হয়, তার মানে এখান থেকে আমি সিপির মানটা পাবো। আমরা জানি সিপির মানটা কি করে বের করতে পারবো, যে প্রফিট পার্সেন্ট ধরে পি বলেছে সেটাকে 100/120 করবো, উল্টে যায়। তাহলে এখানটা কত আসবে, 5p/6। এটা হচ্ছে তোমার সিপির মান এলো। তারপরে বলছে যে ফর এ স্পেশাল ফেস্টিভ অফার চলছে একটা, এবং হি মার্কস দ্য সেম ফোন অ্যাট এত। তার মানে এটা মার্কস করেছে মানে কি, মার্ক প্রাইস বলেছে 1.5p। 1.5p মানে ধরো এটাকে 3/2p বলতে পারি আমরা। অ্যাট দ্য অফার হি প্রোভাইডস এ ডিসকাউন্ট অফ 10%। এর উপর আবার ডিসকাউন্ট দিয়েছে। আমরা জানি যে একটা মার্ক প্রাইসের উপরে যদি ডিসকাউন্ট দিই, তাহলে সেটা কি হয়, সেলিং প্রাইসে পরিণত হয়। তাহলে 3/2p তার উপরে ডিসকাউন্ট, তার মানে 9/10 করবো। তার মানে কত আসছে দেখো, 27p/20। এটা হচ্ছে এসপি এলো। এবার বলছে হোয়াট উইল বি দ্য প্রফিট, পার্সেন্টেজ প্রফিট দ্যাট হি উইল মেক ডিউরিং দ্য ফেস্টিভ অফার। তাহলে এটা সিপি হয়ে গিয়েছে, এটা এসপি হয়ে তোমার এটা এসপি হয়েছে, সিপি হয়েছে, এটা মাইনাস করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে প্রফিট পার্সেন্ট মানে কি, এসপি মাইনাস সিপি/সিপি ইন্টু 100। সেটাই করি। তাহলে এসপি মাইনাস সিপি মানে 5p/6 বাই 5p/6 ইন্টু 100। আমি দেখেই বুঝতে পারছি যে পি গুলো তো সব কেটেই যাবে। তাহলে এখানটা যদি করি তাহলে কত আসছে দেখো, এখানটায় ধরো 60 আসছে, 60 করলে এখানটায় 81p মাইনাস কত, এখানটায় 10 মানে 50p বাই এখানটায় দেখো 160 হয়ে গেল, এটাকে উল্টে যাবে 6/5p, আর এখানটা 100 আসবে। এ দেখেই বুঝতে পারছি পি কেটে যাবে। তাহলে এখানটা কত আসছে, এখানটা ধরো কাটাকুটি করলে 31p আসছে, পি কেটে গেল। ঠিক আছে, 5 এখানে 20 হলো, 20 এখানে 3 হলো, 3 এখানে 2 হলো। তাহলে কত আসছে, 31 × 2 মানে 62% চলে এলো। ব্যাস, দেখে একটু বড় মনে হলো, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক করলে কিন্তু খুবই ছোট। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে এ গ্যাজেট ইজ সোল্ড এট এত। ধর এরকম টাইপের প্রশ্ন দিয়েছে, এবং অপশনস গুলো কি হচ্ছে, পয়েন্টে দিয়েছে। এবার আমরা কিন্তু অনেক সময় অপশনস এর দিকেও তাকাবো। অপশনস পয়েন্টে মানে কি, অনেক সময় প্রশ্ন কঠিন হয়ে যেতে পারে, ধরো ক্যালকুলেটিভ হতে পারে। আমাদের হয়তো চেনাশোনা কনসেপ্টেই দিয়েছে, যে সিপিএসপি দিয়েছে, কিন্তু অপশনস গুলো তো কঠিন। তাহলে এই প্রশ্নটাও কিন্তু আমরা স্কিপ করব, এবং পরবর্তী ক্ষেত্রে করব। এই প্রশ্নগুলো যদি যদি আমরা হাত দিই, যেগুলোর ধরো অপশনস গুলো একটু ডেসিমালে রয়েছে, একটু ডিফিকাল্ট টাইপের রয়েছে, আমরা কিন্তু ফেসে যেতে পারি। তাই এটাও আমরা স্কিপ করব এবং পরবর্তী ক্ষেত্রে দেখব। ঠিক আছে, 11টা দেখি। এটা আমরা একদম প্রথমেই করব, কারণ আমরা দেখছি টাইম অ্যান্ড ওয়ার্কে দিয়ে আছে। এবিসি ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইজ এত। তার মানে এ ধরো 20 দিনে করছে, বি আমাদের 30 দিনে করছে, এবং সি হচ্ছে 60 দিনে করছে। বলছে হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর এ টু ফিনিশ দ্য ওয়ার্ক ইফ হি রিসিভস হেল্প ফ্রম বি অ্যান্ড সি এভরি থার্ড ডে। তাহলে প্রশ্ন কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। বলছে এ ধরো, মানে এ হচ্ছে প্রথম দিন, ফার্স্ট ডেতে এ কাজ করবে, সেকেন্ড ডেতেও কিন্তু এই কাজ করবে, আর থার্ড ডেতে এসে এ হচ্ছে বি আর সি এর হেল্প নেবে, মানে এ বি আর সি একসঙ্গে কাজ করবে। ঠিক সেরকম ভাবে আবার যখন ফোর্থ ডে আসবে, আবার এ একা কাজ করবে, ফিফথ ডে আবার এ একা কাজ করবে, আবার যখন সিক্স ডে আসবে তখন আবার এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজ করবে। এই কনসেপ্টে আমাদের চলতে থাকবে, কারণ আমরা ইংরেজি পড়ে বুঝতে পারছি যে হেল্প কবে নিচ্ছে, এভরি থার্ড ডেতে। তাহলে থার্ড এর পর আবার থার্ড কত, সিক্স, তারপরে আবার থার্ড কত, নাইন্থ, এরকম ভাবে চলতে থাকবে। তো আমরা নিয়ম জানি, এখানটা এলসিএম করবো, তাহলে টোটাল ওয়ার্কটা এলসিএম 60 হলো। তাহলে আমাদের এফিসিয়েন্সি রেশিও কত আসবে, 60/20 মানে 3, এখানে 2, এখানে 1। এগুলো চলে এলো এফিসিয়েন্সি রেশিও, আর এটা চলে এলো হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এবার বলেছে কতদিন লাগবে। আমি যদি দেখি ফার্স্ট দিন যদি এ কাজ করে, তাহলে কত ইউনিট কাজ হবে, 3 ইউনিট কাজ হবে। সেকেন্ড দিনও এ কাজ করছে, তার মানে ফার্স্ট টু ডেজে কতটা কাজ হচ্ছে, 2 × 3 = 6 ইউনিটস কাজ কমপ্লিট হচ্ছে। থার্ড ডেতে যখন আসছে তখন একসঙ্গে 3 জন কাজ করছে, তার মানে 3 + 2 + 1 মানে 3 × 4 = 5, 6 ইউনিট কাজ হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি
3 ডেজের কতটা কাজ হচ্ছে? 3 ডেজে দেখো 6 + 6 মানে 12 ইউনিটস কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে। আমাকে কত ইউনিট কাজ কমপ্লিট করতে হবে? বলে দিয়েছে 60 ইউনিট কাজ কমপ্লিট করতে হবে। তাহলে এটাকে 60 বানানোর জন্য ইনটু 5 করতে পারি। তাহলে এটাকে কত? ইনটু 5 করব। তার মানে আমি বুঝতে পারলাম যে 15 দিন কাজ করলে 60 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? অপশন এ। শুধু আমাকে ইংরেজিটা বুঝতে হবে যে কিভাবে আমাদের এই সিকোয়েন্সটা সাজাতে দিয়েছে। এটা বুঝতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে টু ডিস্টিংক্ট গ্রেডস অফ রাইস আছে। একজনের হচ্ছে 80 পার কেজি, আর একজন হচ্ছে 120 পার কেজি। একসঙ্গে মেশানো হয়েছে। আনডিসক্লোজ প্রপোর্শন আমরা জানি না। দ্য রেজাল্টেন্ট ব্লেন্ড ইজ রিটেলড অ্যাট এত রিটেলাইট মানে হচ্ছে এটা বিক্রি করা হয়েছে মানে সেলড অ্যাট, ঠিক আছে? সেলড অ্যাট এত, সিকিউরিং এ প্রফিট মার্জিন অফ 20% অন দ্য ওভারঅল কস্ট প্রাইস। ডিটারমাইন দ্য প্রাইস রেশিও। আমরা জানি যখনই কোনো মেলানোর প্রশ্ন আসে তখনই হচ্ছে আমরা অ্যালিগেশন ওয়ার্ডটা ইউজ করি, তাই না? আমরা অ্যালিগেশন ইউজ করি। তাহলে স্বাভাবিকভাবে অ্যালিগেশনটা করব। যেখানটায় 80 পার কেজি বলেছে, এখানে 120 টাকা পার কেজি বলেছে, সেটা মিলিয়ে 132 টাকায় বিক্রি করছে। কিন্তু আমি তো সব জায়গায় সিপি ধরছি, আমরা অ্যালিগেশনে দেখেছি সব একই টাইপের জিনিসের মধ্যে অ্যালিগেশন করতে হয়। তাহলে যদি আমাদের দুই জায়গায় সিপি বলা হয় আর এক জায়গায় যদি এসপি বলা থাকে 132, তাহলে সেই এসপি নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, আমাকে এখান থেকে সিপি বের করতে হবে। আমাকে 20% প্রফিট বলে দিয়েছে, তাহলে আমাদের এসপি থেকে যখন সিপি বের করি তখন কি করি? 100/120 করব। মানে এখানটায় 20 5, এখানে 6, 6 দিয়ে কাটা গেলে 6 × 2 = 12, 6 × 2 = 12 মানে 110। তাহলে আমাদের বুঝতে পারলাম যে এটার অ্যামালগামেটেড যে সিপি হবে সেটা হচ্ছে 110। এবার আমরা অ্যালিগেশন ইউজ করব। এদিকে আসছে 10 আর এদিকে আসছে 30, তাহলে কাটাকুটি করলে কত আসছে? 1:3 আসছে। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ। তারপরে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ কার অ্যান্ড বাস ইজ এত। তাহলে স্পিডের রেশিও বলে দিয়েছে। বাস কভার্স এ ডিস্টেন্স অফ এত। আচ্ছা, এই দুটো মান যদি বলে দেয় ডিস্টেন্স আর ঘন্টা সময়, তাহলে তো আমরা স্পিড এমনি বের করতে পারি। স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে 320/4 মানে 80। তাহলে 80 কিমি/আওয়ার তো পেয়ে গেলাম। কার বলেছে? বাসের বলেছে। এখানটাই বলেছে দেখো, কার আর বাসের রেশিও 3:4। তার মানে 3 যদি কারের হয় তাহলে 4 হচ্ছে বাসের। তাহলে এই 4-এরই তো মান বলে দিয়েছে 80। তাহলে 4 = 80 হলে 1 = 20, তাহলে 3 = কত? 60। তো আমাকে বের করতে দিয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার ইজ 60। হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। আচ্ছা, পরের প্রশ্ন। দেখো, এটাও একটা সিম্পল ইন্টারেস্টের প্রশ্ন, কিন্তু বড় মনে হচ্ছে না? 7%, 9%, 11%, আবার একটা সম্পর্ক বলেছে এখানটায় 200% বেশি, 300% বেশি। এই প্রশ্নগুলো আমরা কি করব? স্কিপ করব। এইগুলো কিন্তু দেখে যতই সিম্পল ইন্টারেস্ট হোক, আমাদের কিন্তু একটা মনে বলবে যে আমরা সিম্পল ইন্টারেস্টটা করে দিই, কিন্তু আমরা কিন্তু করব না। কারণ এতে আমাদের সময় নষ্ট হবে। একটু যদি সিলি মিস্টেক করি তাহলে কিন্তু পুরো আমাদের পরীক্ষাটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? পরে দেখি, এ টাওয়ার স্ট্যান্ড 50 মিটার টল। হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন, এগুলো তো এমনিই করা যায়, আমরা উপায়ও জানি। ফ্রম ইটস পিক দ্য অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন টু দ্য টপ অ্যান্ড বটম অফ এ নিয়ার বাই বিল্ডিং। তার মানে একটা বিল্ডিং আছে, সেটা অ্যাকচুয়ালি নিচে আছে, কারণ দেখো প্রত্যেক ক্ষেত্রেই বলছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সে তুমি টপেই তাকাও আর বটমেই তাকাও, তাহলে এরকম টাইপের তৈরি হলো। ওকে, তাহলে আমরা এটাকে জড়ো জড়ো করে দিই এরকম টাইপের। এবার বলছে কি, এটা তার মানে এইটা কিন্তু আমাদের বিল্ডিং হলো। ঠিক আছে? পরীক্ষার হলে আমরা এরকম লিখবো না বলতো। এবার বলছে টপে হলে হচ্ছে 30 ডিগ্রি আর এখানটায় হলে 35 ডিগ্রি। আমরা সবসময় জানি মান কি করে বসাতে হয়, সেটা হচ্ছে 35 ডিগ্রি বলেছে, তো এটার মান আমি যদি 1 ধরি গোটাটা, তাহলে এটার মান কত? 1 ধরতে পারি। আবার এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে 1/√3 হয়। তাই আমাকে তো যেটা কমন হয় সেটাকে তো সেম ধরতে হয়। এইটা যেহেতু কমন, তার মানে এটার মান 1 ধরেছি, মানে এটার মানও 1 ধরতে হবে আমাকে। কিন্তু রেশিওটা তো সেই 1/√3 হবে। তো 1/√3 কে আমরা এভাবে লিখতে পারি না যে 1/√3/1 এভাবে লিখতে পারি? তাহলে আমরা ধরে নিলাম এইখান থেকে এইটুকু যেটা আছে সেটা হচ্ছে 1/√3 মান, আর এটার মানে একই ধরে নিলাম। তাহলে দেখো, কমন যেটা রয়েছে সেই কমন সাইডটাকে আমরা ইকুয়ালে করে নিলাম। তো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল, জাস্ট মান বসাবো অঙ্ক হয়ে যাবে। এটা আমাদের নিয়ম, যে যেটা কমন থাকে সেটাকে আমরা ইকুয়েট করি। এবার কি বলছে? 50 মিটার টল একটা টাওয়ার, তার মানে এই টোটালটা হচ্ছে 50 মিটার বলে দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি একের মান 50 বলে দিয়েছে অলরেডি। এবার বলেছে যে তোমার হাইট বের করতে হবে বিল্ডিং এর, আর ডিস্টেন্স কতটা দূরে রয়েছে, মানে এই একের মান বের করতে হবে, অ্যাট দ্য সেম টাইম মানে সবকিছু বের করতে হবে। এখন তুমি দেখো কি সুন্দরভাবে সবকটা কিন্তু অপশন আলাদা। মানে তোমাকে হাইট আর ডিস্টেন্স আলাদা করে বের করতে হবে না, তুমি যদি আইদার হাইট বের করো বা আইদার ডিস্টেন্স বের করো তাহলেই হয়ে যাবে। অলতো এখানে দেখো ডিস্টেন্স দুটো সেম ছিল, তো আমি যদি ডিস্টেন্সটা বের করতে চাই, এবার আমাকে বুঝতে হবে যে কোনটা বের করব। আমি তো আর বুঝতে পারছি না যে কোনটা ইকুয়াল হবে।
যেটা অপশনগুলো যেগুলো আলাদা আলাদা হবে সেইটা আমরা বের করলে সুবিধা, তাহলে সেকেন্ডটা অ্যান্সার বের না করলেও আমাদের ভেরিফাইড হয়ে যাবে, আমরা অ্যান্সার করে দিতে পারবো। হয়তো দেখেই বোঝা যাচ্ছে যে একের মান 50, তার মানে এক জায়গাতেই 50 আছে, তো এই অ্যান্সারটাই হবে। আর যদি তোমরা হাইট বার করতে যাও, এটার হাইট, তাহলে এটার হাইট কত, টোটালটা যদি 1 হয়, এইটুকু যদি 1/√3 হয়, তার মানে তোমাকে বের করতে হয় 1 মাইনাস 1/√3, তাই না? তো ইন্টু আর 50। এবার দেখো জিনিসটা কিন্তু বড় হয়ে গেল, যে তোমাকে √3 মাইনাস 1/√3 × 50 বড় হয়ে যাচ্ছে, তোমাকে তো এখানটায় √3 মান বসাতে হবে। সেই জন্য আমাদের উপায় কি, আমরা দেখলাম যে হাইটটা, ডিস্টেন্সটা দেখে নিই, তো আমি দেখলাম যে ডিস্টেন্সটা তো একই একই মান, এইদিকে এইটা হচ্ছে 1 ধরেছি, তাহলে একের মান যদি 50 হয়, তাহলে এই একের মানও তো 50, এবং একটা জায়গাতেই 50 রয়েছে। তাহলে দেখো আমরা হাইটটাকে বের না করেও কিন্তু খুব সহজেই বলতে পারছি এটা একটা অপশন হবে। তো আমাদের এটা দেখতে হবে, শুধুমাত্র এখানটায় হাইট নিয়ে বের করতে গেলাম এত বড় একটা ডিফিকাল্ট একটা হিসাবে, ধরো √3 মাইনাস 1/√3 করছি, ইন্টু 50 করছি, সেখানটা 1.73 মান বসাচ্ছি, দিয়ে আমরা বলছি বা ধরো এখানটায় √3টা আবার উপরে গুণ করলাম, আর নিচে 3 করলাম, তাহলে কি হচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের ক্যালকুলেশনটা। আমরা যদি শুধু ডিস্টেন্স দেখি, তাহলেই বেরিয়ে যাচ্ছে যে ডিস্টেন্স 50, তার মানে এটার অ্যান্সার এটা হবে। এরকম টাইপের আমরা কিন্তু দেখে নেবো একবার। আচ্ছা, এ স্ফিয়ার ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু 8 আইডেন্টিক্যাল কোনস, তার একটা স্পিয়ার রয়েছে, ধরো ধরো 4/3 পাই আর কিউব হিসাব মতো। আচ্ছা, রেডিয়াস অফ দ্য অরিজিনাল স্পিয়ার সেটা জিজ্ঞেস করছে, সেইটা দিয়ে আমরা কোণ বানাচ্ছি কটা, 8টা। তাহলে কোণের ভলিউম কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, দেখো আর এর মান বলেছে 3, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে 3 স্কোয়ার, ইন্টু এইচ মানে 4 হয়ে গেল। আমি দেখছি π/3 আর π/3 কেটে গেল, 4 আর 8 কেটে দিলাম, তাহলে এখানে কত আসছে, আর কিউব ইকাল টু 9×4 = 72 আসছে, তার মানে আর এর মান আসছে 72-এর কিউব রুট। এখন দেখো 72-এর কিউব রুট তো আমরা জানি না, এটা 64 থাকলে সুবিধা, 72 থাকলে তো আমাদের অসুবিধা। কিন্তু আমাদের দেখছি অপশন যখন এলিমিনেট করব, আমাদের স্পেসিফিক কোনো ভ্যালু দরকারই নেই, আমরা দেখছি যে এই যে ধরো 72-এর 1/3 এই মানটা কার থেকে বড় হবে, নিশ্চিতভাবে 64-এর 1/3 থেকে তো বড় হবে, কারণ 64 থেকে 72 বড়। আর অবভিয়াসলি 125-এর 1/3 থেকে ছোট হবে, কারণ এইটা 64 হচ্ছে 4-এর কিউব, আর তোমার 5-এর কিউব হচ্ছে 125, তাহলে এই দুজনের মধ্যে আছে না যে 4-এর কিউব আর 5-এর কিউবের মধ্যেই এই জিনিসটা থাকবে, তার মানে মানটা নিশ্চিতভাবে 4 আর 5-এর মধ্যে থাকবে। অপশন এলিমিনেট করো, দেখো 4 আর 5-এর মধ্যে কিন্তু একমাত্র এই অপশনটা আছে। তাহলে আমাকে কি এই যে যদি কখনো দেখি যে 72-এর কিউব রুট দেখতে বের করতে দিয়েছে, আমরা কি মানে ভয় পেয়ে যাব? না, আমরা অপশনের দিকে তাকাবো, দেখো অপশনের দিকে তাকালেই বুঝতে পারছি যেটার অ্যান্সার 4.16 হবে, কারণ এটা 4 আর 5-এর মাঝে হবে। The area of a regular hexagon is made of how many equilateral triangles? এটা তো আমাদের মানে কনসেপ্টই, যে আমরা একটা হেক্সাগনকে যদি এভাবে করি এবং হেক্সাগনকে যদি এভাবে আমরা যোগ করে দিই, তাহলে কি হয়, 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়। দেখো 1 2 3 4 5 6, এবং আমরা দেখেছি যে 6 জনের, তোমার যদি রেগুলার হেক্সাগন বলে, মানে রেগুলার হেক্সাগন বললে প্রত্যেকটা সাইড সমান রেগুলার হেক্সাগন মানে, তাহলে আমরা দেখতে পাই যে যদি ধরো কখনো বের করতে চাই যে হেক্সাগনের এরিয়া বের করো, তখন আমরা কিন্তু হেক্সাগনের এরিয়া ইকুয়াল টু বের করি 6 ইন্টু ওই এক একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, তাই না? কারণ প্রত্যেকগুলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যায়, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমরা এরিয়া বের করতে পারি। তাহলে এখানে প্রশ্ন বলেছে এরিয়া ফেরিয়া বের করতে দেয়নি, শুধু বলেছে কতগুলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস হতে পারে। তো অবভিয়াসলি 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে। একদম কত হবে এটা, 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক। ওকে। আচ্ছা, এ সার্কুলার ফাউন্টেন উইথ এ রেডিয়াস 7 মিটার ইজ এনসার্কেলড বাই এ গ্রাস বেড দ্যাট 3.5 মিটার ওয়াইড। এইটা দেখো খুব একটা কিন্তু কঠিন নয়, কারণ আমাকে বলেছে একটা ফাউন্টেন রয়েছে, ধরো এখানটা একটা ফাউন্টেন রয়েছে, সেই ফাউন্টেন রেডিয়াস হচ্ছে 7, তার মানে এটা ধরো এইটা হচ্ছে বলে দিয়েছে 7। এবার বলেছে কি, যে এর চারিদিকে আবার একটা গ্রাসের বেড করা হয়েছে, সেটা হচ্ছে 3.5 মিটার চওড়া, মানে এইটা ধরো 3.5 মিটার চওড়া, তার মানে এখান থেকে যদি হিসাব করি, তার মানে 7 + 3.5, মানে এটা হচ্ছে 10.5, টোটালটা হিসাব করলে আমাদের। এবার বলেছে এবার গ্রাসটা কোথায় রয়েছে, গ্রাসটা কিন্তু এই জায়গাগুলোতে গ্রাস বেডটা রয়েছে, আর এটাতে ফাউন্টেন রয়েছে। এবার বের করতে দিয়েছে ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য গ্রাস, মানে এই অংশটুকু বের করতে দিয়েছে। তো তুমি বলো তো এরিয়া অফ দ্য গ্রাস মানে কি, আমরা কি বের করতে পারি এই টোটালটার থেকে, মানে পাই ইন্টু 10.5 এর হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার থেকে আমরা যদি পাই ইন্টু 7 স্কোয়ারটা বিয়োগ করে দিই, তাহলেই তো আমরা পেয়ে যাব, কারণ টোটালটা রেডিয়াস, সেখান থেকে টোটালটা থেকে আমরা যদি ভেতরের ফাউন্টেনটা বিয়োগ করে দিই, তাহলে আমরা গ্রাসের এরিয়াটা পেয়ে যাব, তাহলে সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে গেল আমরা পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। এবার বলেছে বেড টু দ্য এরিয়া অফ দ্য ফাউন্টেন, এরিয়া অফ দ্য ফাউন্টেন কত, পাই ইন্টু 7 স্কোয়ার, তাহলে পাই ইন্টু 7 স্কোয়ার করলাম, দেখো পাই পাই তো কেটে গেল,
তাহলে একদিকে থাকলো 10.5 স্কোয়ার, একদিকে থাকলো 7 স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দিই। 10.5 প্লাস 7 মানে কত তোমার 17.5, আর 10.5 মাইনাস 7 মানে কত 3.5, আর নিচে তো 7 × 7 থাকলোই। কোনো ভয় পাওয়ার কিন্তু দরকার নেই, দেখো সহজেই বুঝে যাচ্ছে যে 7 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে, 7 × 2 = 14, 7 × 5 = 35, আর এটা 7 × 5 = 35, তাহলে 0.5 হয়ে গেল। তাহলে উপরে কত থাকলো 25 × 5, আর দুটো পয়েন্টের জন্য দুটো একশো নিচে নিয়ে গেলাম, তাহলে 25/4, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 5:4। ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু বড় নয়। পরের প্রশ্ন বলছে এ টেন ডিজাইন এজ এ রেক্ট্যাঙ্গুলার প্রিজম। প্রিজম মানে কি, ধরো এরকম টাইপের হলো, আবার একই টাইপের বেস হয়, এটা কিন্তু প্রিজম বলি। আমরা দেখেছিলাম যে প্রিজম আর সিলিন্ডার অনেকটা একই, মানে সেমই কনসেপ্ট, সেম ফর্মুলা। সিলিন্ডারে দুই ক্ষেত্রে উপরে দুটো বেস সার্কুলার থাকে, আর এদের ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে সার্কুলার নয়, বিভিন্ন টাইপের হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, যা খুশি, ট্র্যাপিজিয়াম হতে পারে, প্যারালোগ্রাম হতে পারে, যা খুশি হতে পারে। এটা হচ্ছে প্রিজমের কনসেপ্ট। এখন বলছে যে প্রিজমের ভলিউম বের করো, যেখানটায় বেসের এরিয়া বলে দিয়েছে আর হাইট বলে দিয়েছে। তার মানে এখানে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা। আমরা জানি যে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি হয়, পাই আর স্কয়ার এইচ, যেখানে পাই আর স্কয়ার মানে কি হয়, এই যে সার্কুলার বেসের এরিয়া, তার মানে বেস এরিয়া হয়, আর এইচ মানে কত, এইচ মানে হাইট হয়। তো আমরা আগেও দেখেছি যে প্রিজমের আলাদা আলাদাভাবে ফর্মুলা মুখস্থ করতে হয় না, সিলিন্ডারের যে ফর্মুলা হয় সেখান থেকে আমরা দেখলেই কিন্তু মনে পড়ে যায় যে প্রিজমের ফর্মুলাটা কেমন রয়েছে। তাহলে বেস এরিয়ার মান কত বলেছে 20, আর হাইট কত বলে দিয়েছে 6, তাহলে 20 × 6 কত 120 অ্যান্সার। এটা যখন আমাদের মাথায় থাকবে আমরা ক মিনিটে করব, 3 থেকে 4 সেকেন্ড লাগবে খুব বেশি হলে। পরের প্রশ্ন কোঅর্ডিনেট জিওমেট্রি, বলছে হুইচ লাইন হ্যাজ স্লোপ -1, মানে এম এর মান বলে দিয়েছে -1, অ্যান্ড পাস থ্রু 2, 3, মানে এটাকে স্যাটিসফাই করবে, অ্যান্ড তোমার এম দিয়ে মানে এবং স্লোপ হচ্ছে -1 হবে। এখন আমরা একটা স্ট্রেট লাইনের কিন্তু অনেক ইকুয়েশন করেছি, যেমন 1 নম্বরে পড়েছি কি y = mx + c টাইপের, যেখানে m হচ্ছে স্লোপ। দেখো গিভেন প্রত্যেকটা অপশন কিন্তু y = mx + c অপশন ফর্মুলাটাই আর রয়েছে, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। অলদো আমরা আরো কয়েকটা ফর্মুলা দেখেছি, যেমন x/a + y/b = 1, যেটা ইন্টারসেপ্ট কনসেপ্টের ফর্মুলা হয় আমাদের। ঠিক ঠিক আছে, এই ফর্মুলাগুলো তো আমরা দেখেছি। আচ্ছা, স্লোপ দিয়ে আরো একটা কি ফর্মুলা দেখেছি, যে y - y1 x - x1 y2 - y1 x2 - x1, যখন দুটো পয়েন্টস দেয় তখন আমরা এইটা দিয়েও অঙ্ক করি, এখানটায় স্লোপ দিয়ে বলেছে। তো আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা। আমরা দেখছি y = mx + c, তো m এর মান তো -1, তাহলে -x + c টাইপের হবে। এবার স্যাটিসফাই করতে হবে 2, 3 দিয়ে, তো 2, 3 দিয়ে তুমি স্যাটিসফাই করো। 2, 3 যদি স্যাটিসফাই করি, তাহলে 3 = কত -2 + c, তাহলে সেখান থেকে দেখো c এর মান কত আসছে, c এর মান আসছে +5, তাহলে শুধু মান বসিয়ে দাও, তাহলে আমাদের কিরকম আসবে y = mx + c, তার মানে y = mx, তার মানে -x, আর c এর মান কত +5, তাহলে কোনটা অ্যান্সার আসছে y = -x + 5, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা দেখো আবার খুব ইজি। √35 মানে কত তোমার, যদি 3√5, 3 3 9, 9 5 35, 3√5 প্লাস √20 মানে কত, দেখো √20 মানে আমি যদি করি 5, মানে 2√5, 5 4 20, 4 5 মানে 4 আর 5 20, -√5, তাহলে কত আসছে 3√5 প্লাস 2√5, মানে 5√5 -√5 মানে 4√5। একদম দেখেই অঙ্ক করে নিতে পারবো আমরা এটা। পরেরটা, তিনটে নন ওভারল্যাপিং নন টাচিং সার্কেলস আর ড্রন ইন এ প্লেন। ধরো এখানটায় এরকম একটাও ওভারল্যাপ করবে না, আবার একটাও তোমার টাচও করবে না, এরকম টাইপের আলাদা আলাদা। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিস্টিং কমন ট্যানজেন্টস দ্যাট ক্যান বি ড্রন টু দ্যাট দেম টোটাল। আচ্ছা, আমরা জানি যে দুটো সার্কেল যদি হয় তাহলে টোটাল কটা আঁকতে পারি ট্যানজেন্টস, দেখো 4টে আঁকতে পারি, দুটো ডাইরেক্ট ট্যানজেন্ট আর দুটো হচ্ছে ট্রান্সভার্স ট্যানজেন্ট, এরকম ভাবে। ঠিক সেরকম ভাবে এই দুটোর ক্ষেত্রেও তো এরকম ভাবে আঁকতে পারবো, তাই না? দেখো এরকম ভাবে আঁকতে পারবো দুটো, আবার এই দুটোর ক্ষেত্রেও তো তাই আঁকতে পারবো, এরকম ভাবে একটা যাব, এরকম যাব, আবার এরকম যাব, আর এরকম যাব। তাহলে মানে একটা দেখো সিরিজ মানে পেয়ার টাইপের করে দিতে পারছি। এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 1 আর 2 এর মধ্যে যখন করবো তখন 4টে পেয়ে যাচ্ছি, 2 আর 3 এর মধ্যে যখন করবো তখনও 4টে পাচ্ছি, 1 আর 3 এর মধ্যে যখন করবো তখনও 4টে পাচ্ছি। তাহলে টোটাল কটা পাচ্ছি আমরা ম্যাক্সিমাম, টোটাল 12টা পাচ্ছি। যখন যখন কোনো টাচ করবে না বা ওভারল্যাপ করবে না তখন ম্যাক্সিমাম 12টা পাচ্ছি, কারণ দুটো সার্কেলের মধ্যে কটা তৈরি হয়, 4টে তৈরি হয়। তাহলে স্বাভাবিক 3টে সার্কেল রয়েছে, তার মানে এদিকে আমাদের তোমার 4 4 4 করে 12টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে ইন এ সার্কেল কর্ড এবি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট অ্যাট ই, একটা সার্কেল রয়েছে, সেখানে ধরো দুটো কর্ড রয়েছে, একটা এবি একটা হচ্ছে সিডি। ঠিক আছে, এ বি আর সি ডি,
যেখানটায় তে মিট করেছে, বলছে এই ইস টু এবি তার মান বলে দিয়েছে। এই ইস টু এবি মানে এটা ধরো এটা যদি 2x হয় তাহলে এটা ধরো 3x। আচ্ছা এবির মানই x বলে দিয়েছে, তো সেই হিসেবে আমি ধরতে পারি টোটাল ধরো এবি বলেছে x, তাহলে এবি হচ্ছে টোটাল x। আর এবির মধ্যেই দুটো ভাগ কত, এই ইস টু ইবি, তাহলে এটা হচ্ছে 2:3। মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক্সটাই 2:3 ভাবে অনুপাতে ভাগ করা আছে। তাহলে টোটাল 5 ইকাল টু কত, x, তার মানে একের মান কত x/5। তার মানে সেখান থেকে আমি বলতে পারি যে এ এর মান কত 2x/5, আর ইবি তার মান হচ্ছে 3x/5। ঠিক সেরকম ভাবে আমরা বলতে পারি যে সিডি ইকাল টু ওয়াই, মানে টোটালটা সেটাই দুই ভাগে ভাগ হয়েছে, সিই আর ইডি 5:2 এ। তার মানে এখান থেকে 5:2 এ যদি ভাগ হয় তাহলে স্বাভাবিকভাবে বলতে পারি যে 7 ইকাল টু ওয়াই। তার মানে 1 ইকাল টু কত y/7। তাহলে সি এর মান কত আসবে 5, মানে 5y/7, তো 5y/7। আর এটা কত আসবে 2y/7। এখন প্রশ্ন হচ্ছে যে রিলেশনটা দিয়েছে এরকম টাইপের ছবি আঁকলে আমাদের কি জানি যে যেটাতে ভাগ হয় মানে এই এটার ফর্মুলা কি হয়, এ ই ইন্টু মানে এখান থেকে ই পর্যন্ত এলাম আবার ই থেকে বি, তাহলে এই ইন্টু ইবি ইজিক্যাল টু হচ্ছে সিই ইন্টু ইডি বা ডিই। ব্যাস মান বসাবো আমাদের ফর্মুলা হয়ে যাবে। এটা তো ফর্মুলা এরকম টাইপের হলে। তাহলে এই এর মান কত, এই এর মান হচ্ছে 2x/5, ইবি কত 3x/5, ঠিক আছে। ইজিক্যাল টু সি কত, সি হচ্ছে তোমার 5y/7, আর ইডি কত 2y/7। এবার আমরা দেখছি যে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে, দেখছি কাটাকুটি খুব একটা যাচ্ছে না, তো অসুবিধা নাই। দেখো এইদিকে এক্স স্কোয়ার হয়ে গেল, এদিকে ওয়াই স্কোয়ার হয়ে গেল। এদিকে কত আসছে দেখো, আচ্ছা 2 কাটছে, দেখো এই দুইটা কাটছে। তাহলে এখানে কত হলো 125, আর এদিকে দেখো 7 7 49 ইন্টু 3। তাহলে 125 কোথায় আসছে, একমাত্র এখানটায় অপশন আছে, এটা হয়তো 147 হচ্ছে। তাহলে অপশন তোমার ডি হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তারপরে তারপরে বলেছে একটা কর্ড ইন এ সার্কেল উইথ রেডিয়াস 10 সেন্টিমিটার, সাবস্টেন্স এন অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার। খুবই ভালো কথা। হোয়াট ইজ দ্য মাইনর সেগমেন্ট? তো একটা সার্কেল যদি 90 ডিগ্রি তৈরি করে মানে একটা এরকম টাইপের তৈরি করবে, একটা কোয়াড্র্যান্ট তৈরি হয় 90 ডিগ্রি হওয়া মানে টোটালটা 360, মানে চারটে ভাগে ভাগ হয়ে যাবে 90 ডিগ্রি বলা মানে। তো রেডিয়াস 10 সেন্টিমিটার বলেছে, এটা 10 এটা 10। বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য মাইনর সেগমেন্ট, মানে ছোট সেগমেন্টটা এইটার বের করতে দিয়েছে। বাট প্রশ্নটা দেখো সেগমেন্ট বলেছে। আমরা সবসময় সেক্টর করতে অভ্যস্ত, সেক্টর করে করে আমরা অভ্যস্ত, কিন্তু সেগমেন্ট বলেছে। সেগমেন্ট কানটাকে বলে, সেক্টর মানে এই টোটালটাকে বলে। ধরো ও এ বি নাম বললে এই ও এ বি টোটালটাকেই সেক্টর বলা হয়, কিন্তু সেগমেন্ট বলা মানে হচ্ছে এই পয়েন্ট দুটোকে আবার অ্যাড করে দেওয়া হয়, দিয়ে যে অংশটুকু থাকে এই যে এই অংশটুকু এইটাকে বলা হয় সেগমেন্ট। তো এইটা আমাদের দেখতে হবে পরীক্ষায় আমাদের সেক্টর বলে না সেগমেন্ট বলে। তো এইটা যেহেতু সেগমেন্ট বলে তাই আমাকে এইটার এরিয়া বের করতে হবে। এখন দেখো সেগমেন্ট আমরা কি করে বের করি, সেগমেন্ট বের করার আমাদের নিয়ম হচ্ছে টোটাল এরিয়াটা থেকে আমরা যদি এই ত্রিভুজটার এরিয়া যদি বিয়োগ করে দিতে পারি, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ত্রিভুজটা তৈরি হয়েছে, তাহলে সেগমেন্টটা পেয়ে যাব। তাহলে সেক্টরের এরিয়া কত, সেক্টরের এরিয়া যদি আমরা বের করি দেখো আসছে আমাদের জানি যে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ফর্মুলা। তাহলে থিটা এখানে কত 90, 90/360 মানে পাই আর স্কোয়ার বাই 4, এটা মান বের করবো। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর কত বলেছে 10, মানে 100 ইন্টু 1/4, তাহলে কত এলো 25 পাই চলে এলো। ঠিক আছে 25 আমাদের পাই চলে এলো। এখন দেখো যে আমরা কি আর করব, আমরা দেখো একমাত্র 25 পাই একমাত্র একটা অপশনে আছে, তাহলে এইটুকু করেই মানে সেগমেন্ট পর্যন্ত যাবোই না, আমরা সেক্টর এরিয়া পর্যন্ত বের করেই আমরা বলতে পারছি যে এটাই অ্যান্সার আসবে। কি দরকার আমাকে আবার এই সার্কেলটার এরিয়া বের করতে, অলদো খুব বেশি তো সময় লাগবে না, হাফ ইন্টু এবি ফর্মুলা, তাহলে হাফ ইন্টু 10 ফর্মুলা মানে 5, তাহলে 50 বিয়োগ করতে হয় 25 পাই থেকে, তাহলে 25 পাই মাইনাস 50ই হবে অ্যান্সার। কারণ আমাকে সেগমেন্ট বলতে বলেছে মানে সেক্টর এরিয়া থেকে আমাকে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বিয়োগ করতে হবে। বোঝা গেল আশা করি। এগুলো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্ক করে নিতে পারবো। আর একটা অপশন আছে এরকম টাইপের, আমাদের একটু ভালোভাবে অবজার্ভ করলেই কিন্তু করে দিতে পারি অঙ্কগুলো। এটা কি বলেছে দেখো 0.05 এর হোল কিউব প্লাস 0.01 এর হোল কিউব, নিচে বলেছে তোমার 0.25 এর হোল কিউব প্লাস 0.05 এর হোল কিউব। ভালোভাবে দেখো যে উপরে যা রয়েছে আর নিচে যা রয়েছে তার মধ্যে পার্থক্য কি, একটা 5 এক্সট্রা যেন গুণ আছে। দেখো এটার সঙ্গে একটা ইন্টু 5 আছে, এটার সঙ্গে একটা ইন্টু 5 আছে, তাহলে উপরেরটাকে তো কোনো চেঞ্জ করবো না আমরা, এটাকে আমরা ঠিক এরকম ভাবেই রাখলাম। কিন্তু এই যে এখানে 5 গুণ করা আছে এই জিনিসটাকে যদি আমরা বের করি, তাই না, এই জিনিসটাকে যদি আমরা বের করি তাহলে বাইরে গেলে কত 5-এর কিউব হয়ে যাবে। তাহলে 5-এর কিউব বাইরে হয়ে গেলে দেখো নিচেরটা এরকম টাইপের হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই দুটো কাটাকুটি হয়ে গেল, তার মানে 1/125 টাইপের হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি না যে 1/125 মানে ওই 0 মানে 125 ইন্টু 8 করলে কত 1000 আসে, তার মানে ওই ভাগ করতে করতে এই 8ই আসবে, তাহলে এটাই অ্যান্সার আসবে। তাহলে আমাদের কি বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে না।
এবার প্রশ্ন হচ্ছে আমরা দেখো 25টা অঙ্ক করে নিলাম। এবার আমরা কি করব, আমরা যেগুলো বাদ দিয়ে এসেছি সেইগুলো দেখব। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন এলো, আমরা হচ্ছে 8 নম্বর প্রশ্নটা করিনি, স্কিপ করে গেছি, তো এখন 8 নম্বর প্রশ্নটা করব। কি বলেছে দেখো, বলছে একটা টিভি সেট ইজ অ্যাভেলেবেল ফর এত টাকা ইন ক্যাশ ফর 3100 টাকা ক্যাশ ডাউন পেমেন্ট। ক্যাশ ডাউন পেমেন্ট মানে যখন কিনছি তখনই আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তারপরে যে বাকি টাকাটা আমাদের থেকে গেল সেই টাকাটাকে আমরা তোমার 3টে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যানুয়াল ইনস্টলমেন্ট কিন্তু তোমার সিআই তেও আসতে পারে, আবার এসআই তেও আসতে পারে। যদি সিআই তে আসে তাহলে ভালো, ইজিলি হবে। এসআই এলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাকে এখানটায় সিআই তেই বেশ প্রশ্ন করেছে কম্পাউন্ড ইন্টারেস্টে, তোমাদের সুবিধা। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন দিলে আমরা কি করি, আমরা করি ধর যে 10%টাকে আমরা 1/10 করি, এবং তারপর কি করি যে ফার্স্ট ইয়ারে এই 10 টাকা যদি আমাদের তোমার ধরো সিপি মানে টাকা হয় ধরো, বা মানে এটা ধরো প্রিন্সিপাল যদি হয়, আর এইটা কত, এটা তো ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্টটা কত হয়ে যায়, অ্যামাউন্টটা হয় P+I মানে 11 হয়ে যায় অ্যামাউন্ট। তার মানে ফার্স্ট ইয়ারে কি হয় 10 টাকাটা 11 টাকায় পরিণত হয়। সেকেন্ড ইয়ারে কি হয় 10 স্কোয়ার টাকাটা 11 স্কোয়ারে পরিণত হয়, এটা সেকেন্ড ইয়ারে। আর থার্ড ইয়ারে কি হয়, থার্ড ইয়ারে যে 10 কিউব টাকাটা 11 কিউব টাকায় পরিণত হয়ে যায়। এভাবে তো হিসাব করি আমরা। তারপর আমরা কি করি, তারপর আমরা সবগুলোকে যেহেতু ইকুয়াল ইনস্টলমেন্ট বলে, তাই এইগুলোকে সমান করি, মানে এটাকে আবার 11 দিয়ে গুণ করি, এটাকে আবার 11 স্কোয়ার দিয়ে গুণ করি, সেই হিসাবে এখানেও 11 স্কোয়ার দিয়ে গুণ করি, এখানে 11 দিয়ে গুণ করি, এই দিকটা ইকুয়েট করে আমরা টোটালটা বের করি, যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটাকে আমরা তখন ও যে 19,650 সেখান থেকে আমরা 3,100 বিয়োগ করে এটার সঙ্গে সমান করি, 50 5 16,550 সঙ্গে এটাকে ইকুয়েট করি, দিয়ে আমরা মানটা বসাই, যে এই যে এটা মানে যে 1331 মান আসছে, 1331 এর মানটা কি হবে সেটা আমরা বের করে বসাই। এটা তো আমাদের হিসাব। কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমরা এত কিছু না করলেও করতে পারবো। আমরা যখন দেখছি যে ডান দিকে সবগুলোই দেখো 11-র মাল্টিপল, তাহলে অপশন যেটা হবে, এবং ইচ ইনস্টলমেন্টই জিজ্ঞেস করতে দিয়েছে, এগুলোই তো আমাদের ইনস্টলমেন্টের মান হয়। তাহলে ইনস্টলমেন্ট যদি আমাদের বের করতে দেয় এবং প্রত্যেকটাই 11-র মাল্টিপল হয়, তাহলে অ্যান্সারটা আমাদের 11-র মাল্টিপলই হবে। আমরা যদি ভালোভাবে দেখি, দেখো শুধুমাত্র একটা অপশন দিয়েছে 11-র মাল্টিপল, তার মানে অঙ্কটা আমাদের এত ডিফিকাল্ট করারই দরকার নেই। আমরা শুধুমাত্র এই কনসেপ্টে লাগিয়ে দেখছি 11টা, আর 11-র ডিভিজিবিলিটি রুল কি হচ্ছে, তোমার একটা অল্টারনেট করলে বিয়োগ করলে সেটা 0 হবে বা 11-র মাল্টিপল হবে। তুমি দেখো 9×5 14, 6×5 11 হচ্ছে না, 7×5 12, 6×5 11 1 হচ্ছে না, এইটা একমাত্র হচ্ছে। আর দেখো 8×5 13, 6×5 11 মানে 2, তার মানে এটা হচ্ছে না, এটা দেখো 0 হয়ে যাচ্ছে। 6×5 11 আবার 6×5 11, তাহলে কি হচ্ছে, এটা আমরা হিসাব না করলেও করতে পারি। অলতো হিসাব করলেও কিরকম করে হবে দেখো, এখানটা কত আসছে 1210, এখানটা কত আসছে দেখো 1100, আর এখানটা আসছে কত 1000, সব যোগ করলে দেখো 10 2 1 কে 3, 3310 হচ্ছে। তো এই 3310 ইকুয়াল টু 16,550, এটাকে দেখো 1 ইকুয়াল টু কত আসবে, 1 ইকুয়াল টু 5 আসবে। তাহলে আমাকে বের করতে হবে ইচ ইনস্টলমেন্ট মানে 1331 এর মান, তাহলে 1331 এর মান কত আসবে, 1331 ইন্টু 5, তাহলে 5 একে 5, 5 3 15 5, 5 3 65, 66, 66 55 অ্যান্সার চলে আসছে। তাহলে আমাদের নিয়মেও হবে, কিন্তু পরীক্ষার হলে তো আর আমি নিয়ম ভাবে করবো না, আমি করব নর্মাল তোমার অপশন এলিমিনেট করে। তো অপশন এলিমিনেটে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেটা 11-র মাল্টিপল হবে, তো খুব সহজেই অ্যান্সারটা করে দিতে পারবো। ওকে, আচ্ছা আর কি স্কিপ করেছিলাম, দেখো 10 নম্বর প্রশ্ন স্কিপ করেছিলাম। 10 নম্বর প্রশ্ন কি বলছে, এই গ্যাজেট ইজ সোল্ড এট 15% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। আমরা মার্ক প্রাইস ধরে নিই, এরকম টাইপের অঙ্ক কি করি 100 ধরে নিই। কেন স্কিপ করেছিলাম, অপশনগুলো দেখে। 15% ডিসকাউন্টে তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 85। দিস লিডস টু এ প্রফিট অফ 20% অন ইস ক্রস প্রাইস, এর জন্য আবার 20% প্রফিট হয়েছে, তাহলে সেখান থেকে আবার সিপি পেতে পাবো, যে 85 ইন্টু 100/120 করে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে এখান থেকে কত এলো 85 ইন্টু 5/6 এলো সিপি। If the profit is 450, he would have been selling the what would have been the selling price if the gadget was sold at এত percent on his market on its market price, এরকম টাইপের জিজ্ঞেস করেছে। তাহলে প্রফিট 450, তাহলে প্রফিট মানে কি, প্রফিট মানে সিপি মাইনাস এসপি, মানে এসপি মাইনাস সিপি, তাহলে 85 মাইনাস 85 ইন্টু 5/6, তাহলে ইকুয়াল টু কত 450। দেখো 85টা কমন চলে যাচ্ছে, তাহলে 85 কমন নিলে 1 মাইনাস 5-এর 6 মানে 1-এর 6 ইকুয়াল টু কত 450। এবার দেখো 5 এখানটায় 17, 5 এখানটায় 90, তাহলে 1-এর মান কত আসছে 9 6 54, 540/17 চলে এলো। এবার বলেছে যে তোমার যদি সেলিং হোয়াট উড হ্যাভ বিন দ্য সেলিং প্রাইস ইফ দ্য গ্যাজেট ওয়াজ সোল্ড এট 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস 100 ধরেছিলাম, এখন বলছে এসপি কত, যদি 75 টাকায় বিয়োগ ইয়ে করি তাহলে আমাদের এসপি কত হবে। তাহলে 75-এর মানটা বের করতে হবে, তাহলে 75 ইকুয়াল টু কত 540/17 ইন্টু 75। ওকে, তাহলে এখানে যদি করি, তাই তো, হ্যাঁ 75%। এবার ধরো 75 ইন্টু 40 করে নিলাম এখানটায়,
বা যদি তুমি খুব কাছাকাছি ইউজ করতে চাও, এখানটা কত হয় 3 × 51, 4 × 68, তাহলে 3 × 51, আর এদিকে হচ্ছে তোমার 30 হচ্ছে, তাহলে 17 × 2 = 34, 31 পর্যন্ত হচ্ছে, তাহলে ধরো 75 × 31 এর কাছাকাছি কোনো একটা মান হবে। তাহলে কত আসছে দেখো, 5×3 = 15, 5, 7×3 = 21, 22, আর এদিকে ধরো 75, তাহলে কত আসছে 5, 7×5 = 12, এই 2325 এর কাছাকাছি কোনো একটা আসবে। তাহলে 2300 এর কাছাকাছি কোনো একটা অ্যান্সার, দেখো একটাই অপশন আছে, তাহলে অপশন ডি অ্যান্সার হয়ে যাবে আমাদের। আমাদের তো একদম পুরোপুরি অ্যান্সার করার কোনো দরকারও নেই যে আমি এখানটায় 540 ইন্টু তোমার 75/17 এতদূর পর্যন্ত করার কোনো দরকারই নেই আমাদের। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আর কি বাকি ছিল? আর আমরা করতে করতে দেখো 14 নম্বরটা স্কিপ করেছিলাম, তো 14 নম্বরটাও দেখে নিই। কি বলছে যে an individual invested certain amounts in 3 different schemes, PQR, সিম্পল ইন্টারেস্টের তিনটে রেট বলে দিয়েছে, এটা মানে এটা ধরো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এরকম টাইপের বলে দিয়েছে। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাক্রুড ইন 1 year, 2520 টাকা এক বছরে কিন্তু, এবং বলছে স্কিম আর ওয়াজ 250% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট ইন স্কিম পি। 250 মানে কত, 250/100 মানে 25/10, তাহলে 25/10 মানে কত, কাটাকুটি করলে 5, 5, 5, 2, তাহলে 5/2 অফ পি, মানে আর বাই পি, দেখো 5/2 চলে এলো, বা এটাকে আমি যদি পি বাই আর করি তাহলে কত আসছে, 2/5 এলো। আবার বলছে যে আর ওয়াজ 300% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট ইউ কিউ, মানে 300 মানে 300/100, আর এটা কিউ, তাহলে আর বাই কিউটা পেয়ে গেলাম। তাহলে এখানে কত বলছে, আর বাই কিউ ইজিক্যাল টু বলছে 3/1। তাহলে আমাদের জানি যে এরকম হলে যেটা কমন হয় সেটাকে ইকুয়েট করি, আর এর মান এখানে 5 আছে, আর এর মান এখানে 3 আছে, সেটা ইন্টু 3 করি, তাহলে কত আসছে দেখো 6/15, আর এটা যদি আমি ইন্টু 5 করি তাহলে কত আসছে 15/5। তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত এলো, পি এর মান দেখো 6, কিউ এর মান হচ্ছে 5, আর আর এর মান হচ্ছে 15, তাহলে এটা আমাদের রেশিও পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে তোমার এক বছরে 2520 টাকা হয়েছে, তাহলে আমাদের যদি পি পি এগুলো ইনভেস্টমেন্টের মান, তাহলে ধর 6 টাকা 7 বছরে এ করছে, 1 × 1/100, তো আমি 100 টাকা আমরা বাইরে নিয়ে গেলাম। তার সঙ্গে কি করছি, তার সঙ্গে হচ্ছে তোমার করছে দেখো 5 × 9, আর তার সঙ্গে যাচ্ছে 15 × 11, তাই না? এইটা গুণ করলে বাই 100 করলে আসছে আমাদের 2520 টাকা। আমাকে বলতে হবে যে তোমাকে 6 এর মানটা বের করতে হবে, কারণ স্কিম পি তে কত আছে, তাহলে কত আসছে দেখো, 1/100 ইন্টু এখানে আসছে 42, 42 9 5 45, আর এটা হচ্ছে তোমার 165, 5 55 5 হাতের 5 165, 5 5 10 12 2 হাতে থাকলো 1, 6 4 10 14 15 15 5 হাতে থাকলো 1, মানে 252 এলো। তাহলে এদিকে আসছে কত, 252 ইজিক্যাল টু 2520, তো কাটাকুটি হয়ে 10 হয়ে যাচ্ছে, মানে একের মান কত আসছে, একের মান আসছে 1000। আমাকে বের করতে দিয়েছে স্কিম পি তে কত রয়েছে, পি তে কত টাকা রয়েছে ইনভেস্টমেন্ট 6 টাকা, তাহলে 6 এর মান আমাদের কত আসবে 6000 টাকা, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এই যে আমাদের 16ই সেপ্টেম্বরের শিফটটা ছিল, আমরা সম্পূর্ণভাবে করলাম, এবং কিভাবে করতে পারলাম করবো সেভাবে দেখলাম, এবং শুধুমাত্র তাই নয়, এটাও দেখলাম যে কি কি প্রশ্ন আমরা স্কিপ করতে পারি, আর কি কি প্রশ্ন আমরা ফার্স্টে দেখেই অ্যাটেম্প করতে পারি। মেন কিন্তু হয়ে গেছে স্কিপ করা, যে 15 মিনিটের মধ্যে করতে হয়, মানে তোমাকে প্রপার বুঝতে হবে যে কোন প্রশ্নটাতে আমরা আটকাতে পারি, সেইগুলোই আমরা দেখছি। যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টে ধরো ইনস্টলমেন্টের প্রশ্ন দিয়েছে, বা অপশনগুলো একটু বাজে টাইপের, কোনো পয়েন্টে আছে সামথিং রয়েছে, বা অ্যাপ্রক্সিমেট বের করতে দিয়েছে, এগুলোতে আমাদের একটু সময় বেশি যায়। যতই প্রশ্ন একই মনে হতে পারে বা সহজ মনে হতে পারে, অপশনগুলো বের করতে গিয়ে একদম শেষ মুহূর্তে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য ওই প্রশ্নগুলোকে আমরা মার্ক অ্যান্ড নেক্সট করে, মার্ক অ্যান্ড সেভ করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু অ্যাটেম্প করব, যদি আমাদের হাতে সময় থাকে। ঠিক আছে, তো এইভাবে আমাদের সিরিজ চলতে থাকবে। আমাদের উইকেন্ডে তো অলিভের লাইভ টেস্ট হয়ই, যেখানটায় 15 মিনিটের মধ্যেই আমরা করি, কিন্তু যেহেতু সেখানটায় কিভাবে অ্যাপ্রোচ হতে পারে বা কি করে বোঝানো হয় না, সেজন্য আমরা এই সিরিজটা আমরা স্টার্ট করেছি। ঠিক আছে, আশা করি বোঝা গেল তোমাদের।